শালগঙ্গায় শক্তি কেন্দ্রের অধীন কার্যকর্তাদের সঙ্গে মিলিত হয়ে রবিবার সন্ধ্যায় তাদের আশীর্বাদ চাইতে আসেন লোকসভার শিলচর চক্রের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই উপলক্ষে ওই দিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় বলেন, আগামী 26 এপ্রিল লোকসভা নির্বাচন। আপনারা জানেন যে এই লোকসভা কেন্দ্র তপশিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় এবার দল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করেছে। তিনি আগামী 3 তারিখ মনোনয়নপত্র পেশ করবেন বলে ব্যক্ত করেছেন। তাই মনোনয়নপত্র জমা দেবার পূর্বে শক্তি কেন্দ্রের অধীন কর্মীদের আশীর্বাদ নিতে ইচ্ছে প্রকাশ করেন। সেই অনুযায়ী গত 4 দিন থেকে চলছে এই ধরনের সভা। আজ আপনাদের উদাহরণে প্রায় 9টি সভা করেছেন। সবার সঙ্গে মত বিনিময় করেছেন জেলা সভাপতি। কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিয়ে 26 এপ্রিল তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য আপনাদের মূল্যবান ভোটটি সবাই একযোগ পদ্মফুলে দিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখুন। তাই জলপান করার আগে সময় নষ্ট না করে আপনার মূল্যবান ভোটটা দিন। বিধানসভা ইনচার্জ নীলাভ মজুমদার তার বক্তব্যে তুলে ধরেন কংগ্রেস অপশাসনের বাস্তব চিত্র আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের চিত্র। পরিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মোদীর ঝুলিতে শিলচর লোকসভা থেকে পদ্ম উপহার দিন। মঞ্চাসীন ছিলেন মন্ডল প্রভারী জয়জ্যোতি দে, মন্ডল সাধারণ সম্পাদক রথীন্দ্র দেব, বিধায়ক মিহিরকান্তি সোম, বিস্তারক পার্থসারথী দে। উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ শিমুল দাস, বুথ সভাপতি ও দলীয় কর্মীরা। শালগঙ্গা থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট, এনি 24 থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র। ব্যক্ত করেছে যে 3 তারিখে ওনার নমিনেশন দেওয়া হবে। 3 তারিখে নমিনেশনের আগে প্রত্যেকটি সমষ্টির প্রত্যেকটি শক্তি কেন্দ্রের যারা আমাদের কার্যকর্তা আছে তাদের থেকে উনি আশীর্বাদটা নিয়ে তারপরে উনি নমিনেশন সাবমিট করবেন। সেই উদ্দেশ্যে নিয়ে আজকে এই সভাটা হচ্ছে। আর এই সভা আজকে বিগত 4 দিন ধরে চলছে। আমরা ধলাইতে করেছি, সোনাইতে করেছি, ধলাইতে করেছি, শিলচরে করেছি, এইভাবে বিভিন্ন মণ্ডলে করা হচ্ছে। আজকে হয়তো উদাহরণে করা হচ্ছে, কালকে হয়তো এটা আবার বড়খোলা শালগঙ্গায় সালচারপায় চলে যাবে। দেখুন, আমরা সবাই জানি যে এবার শিলচরের যে সিট এটা এসসি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত হয়েছে, যার জন্য আমাদের দল পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে এই নির্বাচন কেন্দ্রে প্রার্থী করেছেন। সদন আমাদের মন্ত্রী উনি 91 থেকে নির্বাচন খেলে আসছেন। ভারতবর্ষ ব্যাপার যেভাবে চলা উচিত ছিল সেভাবে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যেতে যাচ্ছিল, যার ফলে ভারতবর্ষের জনগণ তাদের চিন্তাধারা পাল্টেছেন। বিগত 10 বছর আগে মানুষ যখন বুঝতে পারলেন যে ভারতবর্ষ যেভাবে চলছে এভাবে আর চলতে দেওয়া যায় না, যদি এভাবে চলে তো ভারতবর্ষ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতবর্ষ আজকে যে ভারতবর্ষ, সে ভারতবর্ষ এভাবে ছিল না। আপনার পাকিস্তান, বাংলাদেশ, সিংহল, আফগানিস্তান থেকে শুরু করে বিশাল ভারতবর্ষের নেট ছিল কোনো একটা সময়। টুকরো 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 হতে হতে ভারতবর্ষ বর্তমান ভারতবর্ষের যে চেহারা, সেই চেহারা এসে গেছে। ভারতবর্ষের জনগণ চিন্তা করলো যে এভাবে যদি চলে ভারতবর্ষ আবার কোন আর ভারতবর্ষের যে চেহারা, সেই চেহারা আরো পাল্টে যাবে। আপনারা জানেন কাশ্মীর ভারতের মেপের উচ্চ শিখরে রয়েছে। যে এই কাশ্মীরে কি হয়, আমরা জানি কাশ্মীর আমাদের অঙ্গরাজ্য, কিন্তু সেই কাশ্মীরে কি ছিল? কাশ্মীরে ছিল আমরা কাশ্মীরের ভারতবর্ষের যে তেরঙ্গা ঝান্ডা, আমরা আমাদের স্বাধীনতা দিবসে যে তেরঙ্গা ঝান্ডা আমরা উঠাই, সেই তেরঙ্গা ঝান্ডা এখানে উঠানোর কোনো উপায় ছিল না, এখানে কোনো নিয়ম ছিল না তেরঙ্গা ঝান্ডা উঠানোর। আমরা জনগণ মনোয়দী রবীন্দ্রনাথের লেখা যে জাতীয় সঙ্গীত, সেই গান গাওয়াটুকু আমাদের অনুমতি ছিল না। আমাদের মোদীজি যখন 10 বছর আগে অধিষ্ঠিত হলেন, ওনার প্রথম এজেন্ডা হলো যে 370 ধারার বলে যেভাবে এখানে কাশ্মীরে যে দেশের জাতীয় পতাকা এক দেশ এক নিশান, এক দেশ এক গান ছিল না, সেটাকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন। সেটার চেষ্টা নিয়ে, সেই মানসিকতা নিয়ে, সেই এজেন্ডা নিয়ে প্রথমে তুমি 370 ধারাকে তিনি অবলব্ধি করলেন, যেটাকে বলে আর্টিকেল 370, সেটাকে রিভোক করা হলো।
করার পরে কি হলো, আগে ছিল আপনার জায়গায় আপনি এখানে থাকতে পারবেন, ওরা এসে আপনার জায়গা কিনতে পারবে, কিন্তু আপনি ওখানে গিয়ে 100 টাকার জায়গা কিনতে পারবেন না, আপনি ওখানে গিয়ে বিজনেস করতে পারবেন না। কিন্তু সেটা আমাদের দেশ, কি আজব নিয়ম, কি আজব কানুন। আজকে এটা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বন্ধুগণ, চিন্তা করেন, এত বছর শাসনকাল করে ভারত স্বাধীন হয়েছে 1947 সাল। এই 47 সাল থেকে আমাদের এভাবে চলে আসতে হয়েছে। কেউ মাথা তুলে কিছু বলতে পারেনি। আমাদের সাধারণ জনগণ সেটা ভাবতেই পারে না। যেটাকে কেন প্রত্যেক বক্তব্যে আমি একটা কথা কেন বলি, এটা আমাকে অন্তরে এভাবে আমি অন্তরে আমি এভাবে নিয়েছি, আমার লেগেছে আর কি, যে এভাবে কেন চলছিল এতটা দিন, কোথায় ছিল আমাদের নেতৃবৃন্দগণ। এসব ভাববার দিন আছে, এসব ভাবতে হবে আমাদেরকে। রাম জন্মভূমি, আমাদের লকে নিশুনি অনেক কিছু আমাদের মাননীয় বিধায়ক বলবেন, আমি কেন্দ্রীয় স্তরে কোটা কথা না বলে পারছি না। রাম জন্মভূমি আজ থেকে 500 বছর আগে রামের যে জন্মস্থান ছিল, সেই জন্মস্থানকে বাবরি এসে বাবর মোগল রাজ যখন এসলো, মঙ্গল যখন ভারতবর্ষ শাসন করলো, মঙ্গল যখন আক্রমণ করলো ভারতবর্ষকে করে, মোগল রাজ যখন প্রতিষ্ঠিত হলো, তখন বাবর এসে সেখানে একটা মসজিদ বানালো। আর সেই মসজিদ বানিয়ে 500 বছর কাল ধরে ওরা বাবরি মসজিদ মধ্যে অনেক নাটক হয়ে গেল, কিন্তু বাবরি মসজিদের জায়গায় থেকে গেল। এই 500 বছরে কত সাধু, কত সন্ত, কত মহাজ্ঞানী মহাজন এটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করে ওদের প্রাণ গেছে, ওদেরকে মেরে ফেলা হয়েছে, কিন্তু হলো না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সেকেন্ড এজেন্ডা ছিল, সেটাও কিছুদিন আগে এটা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা সবাই ঘরে ঘরে রাম মন্দিরের পতাকা লাগিয়েছেন, সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়েছেন, জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন। আমরা বুক খুলে উঁচু বুক করে আমরা চলেছি, যে আমরা বলেছি আমাদের রামের আবার পুনরাগমন হয়েছে এই ভারতবর্ষে। রাম যেদিন লঙ্কায় যেদিন রাবণকে বধ করে ভারত অযোধ্যাতে এসেছিলেন, তখন যে দীপাবলি হয়েছিল, সেই দীপাবলি আমরা সেদিন করেছি। আমাদের এখন যে চিন্তা করুন, আমরা কোন জায়গায় ছিলাম আর আজকে কোন জায়গায় এসেছি। বন্ধুগণ, শুধু যে হিন্দু ধর্ম, যে অনেকে বলে রাম মানে কি হিন্দু ধর্ম, শুধু হিন্দু ধর্ম নয়, রাম হচ্ছেন নিষ্ঠার প্রতীক, রাম হচ্ছেন সত্যের প্রতীক, রাম হচ্ছেন যেখানে মার নাই, দাঙ্গা নাই, অনাদর নাই, যেখানে যে দেশে কোন রকম দেশের কোনো আক্রমণ নেই, যেখানে কোনো উগ্র কার্যকলাপ নেই, সেটাই রাম জন্মভূমি, সেটাই রাম রাজ্য। সেই রাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য রামকে তিনি এনেছেন। তিনি চান যে ভারতবর্ষ আবার সেই রাম রাজ্য হোক। রাম রাজ্যে যে প্রতিটি জনসাধারণ বাড়িতে শান্তিতে খেতে পারত, শান্তিতে ঘুমাতে পারত, আমার দেশ আবার শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে, আমাদের দেশে উন্নয়ন হবে। আপনারা দেখতে পান, অনেকে বলেন যে শুধু হিন্দুদের জন্য করে যাচ্ছেন, না, আমাদের যারা বিরোধীরা কোনো কিছুই খুঁজে পায় না এসব কথা বলে। আপনারা দেখেছেন যে 3 তালাক বিল, যে মুসলমান সম্প্রদায়ের মেয়েরা তাদের বিয়ের পরে ওরা বলতে পারে না আজকে এক ঘরে সংসার করছে, কালকে কোন ঘরে থাকবে, তার জীবনে কোনো নিরাপত্তা ছিল না। আজকে ওদের জন্য তিনি 3 তালাক বিল এনে ওকে পাস করিয়েছেন, যাতে 3 তালাক বলে কোন একটা মুসলিম মহিলা, মুসলিম আমাদের বোন যেন ঘর থেকে বের করে দেওয়া না দেয় ওর স্বামী। আজকে মুসলিম মহিলা কেন মোদীজির পাশে, কেন মুসলিম মহিলারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পাশে? কারণ তারা নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের ভবিষ্যতের একটা স্থায়িত্ব পেয়েছে। বন্ধুগণ, এসব জিনিসগুলো, এই যে কাজগুলো হচ্ছে, আপনারা চিন্তা করেন, ভারতবর্ষে আপনারা অনেকেই তো দেশ স্বাধীন 1947 স্বাধীন হয়েছে, এরপর কত প্রধানমন্ত্রী এলেন আর কত প্রধানমন্ত্রী গেলেন, কিন্তু কোন আমাদের প্রধানমন্ত্রীরা দেশ বিদেশ অনেক সফর করেছেন, কিন্তু দেখেছেন কি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন প্লেন থেকে 1-2 পা করে যখন সিঁড়ি দিয়ে নামেন, তখন অন্য দেশের প্রধানমন্ত্রী পায়ে ধরে আশীর্বাদ চেয়ে নেন। এটা আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও ঘটেনি, এটা বিরল ঘটনা। এটা শুধু ভারতেই সম্ভব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন যান, নরেন্দ্র মোদীর পায়ে ধরে আশীর্বাদ কামনা করেন অন্য দেশের প্রধানমন্ত্রী। আপনারা চিন্তা করেন আমাদের বুক কতটুকু উঁচু হয়ে যায়।
বন্ধুগণ, এইসব কথাগুলো আমাদের মা বোনদেরকে বলতে হবে। আমরা যখন চায়ের আসরে বসবো, আমরা পানের দোকানে পান খেতে বসবো, তখন ওদেরকে বলতে হবে, দেখো আমাদের ভারতবর্ষ আগে কি ছিল, কিভাবে শাসিত হয়েছিল, কিভাবে শাসন করেছিলেন আমাদের পুরানো প্রধানমন্ত্রী ও পুরানো সরকার, আর এখন কিভাবে হচ্ছে। বন্ধুগণ, শুধু যে কেন্দ্রে হচ্ছে তা নয়, আমাদের রাজ্যে হচ্ছে। কিছুদিন পরে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বিশ্বজিৎ আপনার নেতৃত্বে আসামের উন্নয়নের কথা আপনি চিন্তা করুন। অতি সম্প্রতি আসামের যোগীগোপায় একটা ইন্ডাস্ট্রি হয়েছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে 27,000 কোটি টাকা দিয়ে 27,000 কোটি টাকা ব্যয়ে এখানে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি হচ্ছে, যেটার সেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমাদের প্রধানমন্ত্রী। যদি 27,000 কোটি টাকা একটা ব্যবসায় লাগানো যায়, আপনি চিন্তা করছেন কত হাজার কর্মচারী নিয়োগ হবে। এই কাজগুলো যে হচ্ছে, এটা কি আগে হচ্ছিল? আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে বসা আমাদের যিনি এখানে বিধায়ক, সেই বিধায়ককে আমি বাহবা দিতে চাই। আমি শিলচর কনস্টিটিউয়েন্সির লোক, কিন্তু আমি এখানে এসে দেখছি ওনাকে বাহবা দিচ্ছি। আজকে যে রাস্তা দিয়ে গেলাম একদম পাতিচড়া অবধি, প্রত্যেকটা রাস্তা ওনাকে বলছি না আমি রাস্তা দিয়ে যাচ্ছি, না আমি রানওয়ে দিয়ে যাচ্ছি, প্লেনের রানওয়ে দিয়ে চলছে গাড়ি। আমি বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওইসব রাস্তা দিয়ে গেছিলাম, তখন যে রাস্তা দেখছিলাম, আজকে রাস্তা দেখে আমাকে অবাক হতে হয়েছে। এত সুন্দর রাস্তা, প্রতিটি অলি গলি রাস্তা, আমার হালকা গাড়ি কি সুন্দর চলে যাচ্ছে, গাড়ি জাগ হচ্ছে না। ধন্যবাদ জানাতে হয়। কেন উনি করতে পেরেছেন? কেন উনি করতে পারলেন? কেন আগের জন করতে পারলেন না? আগে তো অনেক বিধায়ক হয়ে গেলেন, কেন আগে করতে পারলেন না? কেন আমাদের বিধায়ক মীরকান্তি সোম করতে পারলেন? কেন? ওনার উপরে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির আশীর্বাদ রয়েছে, এখানে আমাদের হিমন্ত বিশ্ব শর্মাজির আশীর্বাদ রয়েছে। কেন্দ্র এবং রাজ্যে যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিনের ক্ষমতা বলে উনি বলিয়ান হয়েছে, এবং উনি কাজ করে যাবেন। আপনারা ওনাদের সঙ্গে আছেন, আগামীতেও থাকবেন। এই যে কাজ, এটা তো শুধু শুরুয়াত, এটা শুধু শুরু করলেন, এটার শেষ গিয়ে কোথায় দাঁড়াবে আপনারা দেখবেন। আপনারা আরেকদিন গর্ব করে বলবেন যে আমাদের উদারবন কি ছিল। আজকে কয়েক বছর আগে গত একটা টেনিওর পেয়েছেন, এবার সেকেন্ড ইয়েতে আসছেন, দুবারের হয়েছেন। এত এই স্বল্প দিনের মধ্যে যদি উন্নয়ন হয়, আগামী দিনে আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে। বন্ধুগণ, আপনারা একটা জিনিস জানেন, আপনার গ্রাম থেকে গ্রামান্তরের লোক, আপনারা আগে যদি প্রধানমন্ত্রী আবাস দিতে হতো, প্রধানমন্ত্রী আবাস যে পঞ্চায়েতের থ্রুতে যেত বা যার সঙ্গে যেতে হতো, টেবিলের উপরে নয়, বাড়িতে গিয়ে নয়, কামনা কোনো উপায়কে টাকা দিতে হতো। আমি এটা সাক্ষী আছি, আমি জানি। কিন্তু আজকে সরাসরি প্রধানমন্ত্রী আবাস লোক পাচ্ছে, কোথায় কাউকে কোনো পয়সা দিতে হয় না।